আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্টুডিও রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের বাগদার ছবিটা আরেকবার দেখিয়ে রাখতে চাইবো। বাগদার এই স্কুলের ছবি, দিহিলদহ প্রাথমিক বিদ্যালয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছাপ্পা ভোটের, এবং তৃণমূল পাল্টা অভিযোগ করছে বিজেপির উপরে। এই অভিযোগ পাল্টা অভিযোগে একেবারে বুথের কাছে চলে এসেছিলেন দুই দলের কর্মী সমর্থকরা, এবং তারপর কিউআরটি গিয়ে তাদের সরিয়ে দেয় সেখান থেকে। এরই মাঝে সেখানে বিজেপি প্রার্থী, বাগদার বিজেপি প্রার্থী গিয়ে পৌঁছন, এবং তাকে ঘিরে যখন গো ব্যাক স্লোগান দেওয়া হয় তখন নিরাপত্তারক্ষীরা নিরাপত্তার কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেন। সাময়িক এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল বাগদা উপনির্বাচনের দিহিলদহে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎদার সঙ্গে আমার সঙ্গে তৃণমূলের ডক্টর শান্তনু সেন, শান্তনু যেমন ছিলেন, এবং অশোকদাও ছিলেন কংগ্রেসের। আমার সঙ্গে অঙ্কন, বিজেপির অঙ্কন আমার সঙ্গে, এবং সায়নদীপ সিপিআইএম-এর আমার সঙ্গে রয়েছেন। প্রথমে একটু অঙ্কনের সঙ্গে কথা বলে জানতে চাই। এবং অঙ্কন, এখনো পর্যন্ত বেলা 11টা বাজছে, কি মনে হচ্ছে, ভোট কেমন হচ্ছে? এই 4টি আসনের মধ্যে থেকে 3টেই বিজেপির ছিল। বিজেপি 3টেই আসন ধরে রাখবে, এবং আমরা মানিকতলায় ভালো ফাইট দিচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা হারবে। কারণ এই যে আপনি যে দিহিলদহের বুথের ঘটনা দেখাচ্ছেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস 350, আরেকটি বুথে 380 এরকম মার্জিনে হেরেছিল। তাই এখানে জমায়েত করে ঝামেলা করে সাধারণ মানুষ যেন ভোট দিতে না পারে, তৃণমূল কংগ্রেস যেন এসে ছাপ্পা মেরে ভোটটাকে লুট করতে পারে, এই একটা পরিকল্পিত চক্রান্ত তৃণমূলের পক্ষ থেকে চলছে। কিন্তু মানুষ প্রতিরোধ করছে, কেন্দ্রীয় বাহিনী আছে, বিজেপির প্রতিনিধি ওখানে পৌঁছেছেন যিনি প্রার্থী রয়েছেন। আমরা প্রতিরোধ করছি, কারণ ভোট লুট হতে দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে, লুট ছাড়া তো তৃণমূল কংগ্রেস জিততে পারে না নির্বাচন। তো এই লুটের চেষ্টা করছে, কিন্তু আমরা প্রতিরোধ করছি, এবং আমরা যেভাবেই হোক বাগদা আমরা রিটেন করব, জিতবো। সায়নদীপ, খুব ইন্টারেস্টিং এই 3টের মধ্যে থেকে 2টি আসন বিজেপি জিতেছিল, কিন্তু বিজেপি প্রার্থী চলে গিয়েছিলেন তৃণমূলে। আজ সেই 2টি জায়গাতেও ভোট, তার সঙ্গে 3টির মধ্যে 3জনই চলে গিয়েছিলেন, 3জন বিধায়কই চলে গিয়েছিলেন তৃণমূলে। সেই জন্যই নতুন করে আবার সেখানে ভোট হচ্ছে। এবং এখনও অঙ্কন বিশ্বাস করেন যে প্রতীকের জন্যই বিজেপি এই 3টি জায়গায় জিতে যাবে। সায়নদীপ, আপনি কীভাবে দেখছেন? প্রথমে বলি যে আপনারা খুব ইন্টারেস্টিং একটা খবর দেখাচ্ছিলেন যে বুথের বাইরে চা এবং পান নিয়ে বসে রয়েছে। গ্রামে অতিথি এলে চা এবং পান দিয়ে অভ্যর্থনা জানানোটা একটা পরম্পরা, একটা সংস্কৃতি। এখন তৃণমূল বিভিন্ন বাইরে থেকে যে অতিথিদের এই ভোটের জন্য পাঠিয়েছে, এখন তাদেরকে চা এবং পান দিয়ে, শান্তনুবাবুরা মানিকতলায় কিছু অতিথি পাঠিয়েছে কিনা, কিন্তু বিজেপিও, আমি বলছি শান্তনু, মানে এখন তৃণমূল আর বিজেপি প্রতি কোনো আলাদা নেই, সেজন্য দুজনের কালচারটাই এক। সেই শান্তনুবাবু মানিকতলায় কিছু অতিথি পাঠিয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। বললাম যে 22 থেকে 29 লোকসভা সিটে তৃণমূলের সিট বেড়েছে, কিন্তু ব্যাকালেজ ব্যাকাই থাকে, সোজা হয় না। তার জন্য এই একটা বাই ইলেকশন এরকমভাবে ছাপ্পা, গায়ের জোর, ওভার পাওয়ার, ভোট লুট, একই সংস্কৃতি তৃণমূল চালিয়ে যাচ্ছে। 4টে সিট জিতলে কি হবে? তৃণমূলে পাখা বাজাবে? হারলে কি হবে? সরকার তো পাল্টাবে না। তারপরেও কেন মানুষের এই গণতান্ত্রিক অধিকারের উপর ভরসা রাখতে পারছে না? কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী, কোথায় গেল নির্বাচন কমিশন? ডায়মন্ড হারবারে দেখেছিলাম লোকসভা নির্বাচনে একটা সিটে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে অভিষেক ব্যানার্জিকে 7 লক্ষ ভোটে জিততে সাহায্য করেছে। আর এখানে কি আন্ডারস্ট্যান্ডিং হলো? আপনাদের মতন পুরনো সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিকরাও সব মানে গুলিয়ে যাবে। 3জন বিজেপি এমএলএ এমপি সিটে দাঁড়িয়ে আম এবং ছালা দুটো হারিয়ে আবার বিধানসভায় সেই 3জন বিজেপির এমএলএকেই তৃণমূল ক্যান্ডিডেট করলো। কল্যাণ চৌবে মানিকতলায় আবার কুণাল ঘোষকে নাকি আমন্ত্রণ পত্র পাঠাচ্ছে। আবার কুণাল ঘোষ বলছে যে ওনার হাত ধরে কেন, দিলীপ ঘোষের হাত ধরে দরকার হলে বিজেপিতে যাব। এটা ভোট হচ্ছে, এটা রাজনীতি। তৃণমূল বিজেপি রাজনীতিকে আরো কত নিচে নামাতে চায়, এইটা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে সায়নদীপ, মানুষ যদি সেই সব কিছু জানেন, এবং আপনার কথা অনুযায়ী এতদিন ধরে মানুষ এসব দেখে আসছেন, তৃণমূল বিজেপি তারা একসঙ্গে এই কাজ করে যাচ্ছে, তো ভোটে তার প্রতিফলন হচ্ছে না কেন? ভোট পুরোটাই প্রভাবিত হচ্ছে? ভোট কেন সিপিআইএম এ যাচ্ছে না? তৃণমূলকে হারাবার ভোট হচ্ছে, বিজেপিকে হারাবার ভোট হচ্ছে। সত্যি বামেদের এখানে মানুষকে প্রাসঙ্গিক মনে করছে না। কে কাকে হারাবে? তৃণমূলকে হারাবে না বিজেপিকে হারাবে?
বামপন্থীদের ভালো মন্দ বিচার করার জায়গাতেই থাকছে না। কিন্তু সেইটা মানে এই বায়নারি, এই মেরুকরণটা সারা জীবন কিন্তু চলবে না। নেয়ারা বেলতলায় বারবার যায় না, এটা মনে রাখা উচিত। শান্তনু দা। চলে গেছে। না, আমি ধন্যবাদ দেবো সায়নদীপকে। ও জ্ঞানে বা অজ্ঞানে দুটো খুব সঠিক কথা বলেছে, তিনটে সঠিক কথা বলেছে দাদা। প্রথম কথা বলেছে বাঁকা লেজ বাঁকাই থাকে। ওটা ওনার নিজের কথার মধ্যে দিয়ে উনি প্রমাণ করেছেন যে আমরা 235, ওরা 30, সেইখান থেকে নেমে আমরা 0, তৃণমূল আজকে প্রায় 230। সেটা মেনে নিতে না পেরে বিধানসভায় 0, লোকসভায় 0, বিধানসভা 27টা আসনের মধ্যে 25টা আসনে জামানত জব্দ, তারপরেও বাঁকা লেজ বাঁকাই আছে, এখনও বড় বড় আস্ফালন করছেন। এক। দ্বিতীয়ত তিনি সঠিক কথা বলেছেন যে বামেদের মানুষ এখনও প্রাসঙ্গিক মনে করছেন না। এটা যে ওনার উপলব্ধিটা হয়েছে অবশেষে, বিলম্বিত বোধোদয়, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। সত্যি কথা তাই, মানুষ বামপন্থীদের শূন্যের পংক্তিতে পাঠিয়ে দিয়ে কোনোভাবেই তাদের এখনও প্রাসঙ্গিক মনে করছে না, কারণ তাদের দেখলে এখনও মানুষের মনে 34 বছরের অত্যাচারের দগদগে ঘাটা আবার চাগার দিয়ে ওঠে, এবং তখন তারা বলে যে 34 বছর অনেক শোষণ করেছো, অন্তত আরও 34 বছর শীত ঘুমে থাকো। তৃতীয়ত তিনি আরেকটা কথা সঠিক বলেছেন, ন্যাড়া বেলতলা বারবার যায় না। সত্যি কথা, বামফ্রন্টে 34 বছরে মানুষ বেলতলায় গিয়ে তার ন্যাড়া মাথায় এত বেল পড়েছে, আর বামফ্রন্টের বেলতলায় আর মানুষ কোনোদিন যাবে না, এটা নিশ্চিত। আর একটা কথা যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে মানুষের রায়কে মানতে হবে। আজকে বিজেপির কথা বলছেন, আমরা কি দেখছি? বিজেপির প্রার্থী যিনি ওখানে গোহারান হেরে গিয়ে তিনি ওখানে কোর্টে কেস করে দিলেন। কোর্টে কেস করে দিয়ে কি করলেন, 2.5 বছর সেখানকার মানুষকে পরিষেবা থেকে বিরত রাখার চেষ্টা করলেন। তারপর তিনি আবার প্রার্থী হলেন। আবার প্রার্থী হয়ে তিনি কি করলেন, হঠাৎ দেখলাম যে কল্যাণ চৌবে তার সাথে আবার ভট্টাচার্য মুখোপাধ্যায় কি একটা যোগ করে দিলেন। আবার দেখলাম ভোটে যখন প্রচার হচ্ছে, যদিও দূরবীন দিয়ে প্রচার খুঁজতে হচ্ছে, সেখানে তার সেই অ্যাডেড পদবিটা সেখানে খুঁজে পাওয়া গেল না। আর বিজেপির প্রতিনিধি তিনি বলছেন যে বাগদাওরারা জিতবেন। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা আরও ভালো। 4টে বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট আগামী 13 তারিখ বেরোবে। 4টে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার কারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিমবাংলার বিধানসভা এবং পশ্চিমবাংলার উন্নয়ন আর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দুটো সমর্থক। আমি অশোকদার সঙ্গে কথা বলবো। অশোকদা, বাম কংগ্রেস প্রতিনিধি কোথায়? বাম কংগ্রেস প্রার্থী তারা কোথায়? আমি অন্তত লোকসভায় মনে করেছিলাম যে আমাদের তরফ থেকে যেরকম ক্যান্ডিডেট দিয়েছিল, ভালো ভালো ইয়ং ছেলে মেয়েদের, হয়তো 1-2জন বেরোবে। কিন্তু ভোটের পরে দেখলাম যে বাংলার জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। বামেদের এখনও কোনো সেই জায়গা আসেনি যে বামেদের গ্রহণ করে তাদের সেই জায়গায় আসবে। দুটো মাত্র সিট যেখানে ওরা এই সিকিউরিটি বাঁচাতে পেরেছে, ওই জামানত যাই হোক, সব জায়গাতেই ওরা জামানত নষ্ট জব্দ হয়ে গেছে। তো এই জায়গাতে বামফ্রন্ট কিন্তু আমি দেখেছিলাম মাঝে বেশ আন্দোলন করেছিল। অশোকদা, আমি এখানে একটু ধরিয়ে দিই আপনাকে। সেটা হচ্ছে এই যে রানাঘাটে মনে করা হয়েছিল অলোকেশ দাসের যে ভিত্তি রয়েছে, এবং নদিয়ার বিভিন্ন জায়গায় অলোকেশ দাস যেভাবে কাজ করেছেন, তাতে একটা ভালো ভোট তার দিকে যাবে, যার একটা প্রভাব হয়তো বা প্রতিফলন একটা সার্বিক ভোট চিত্রে পড়বে রানাঘাটে। কিন্তু সেরকম কিছু হলো না, পুরো ভোটটাই মতুয়া ফ্যাক্টরের উপর হয়ে গেল। কিন্তু একটা জিনিস তো কেউ প্রচার করছেন না আপনারা। বিজেপির 7 বারের সংসদ কর্ণাটকের, তিনি বলছেন যে বিজেপির মতো দলিত বিরোধী পার্টি কিন্তু আর ভারতবর্ষে একটাও নেই। 7 বারের সংসদ, এই যে কথাগুলো বলছে, এখন মতুয়াদের আমি ধরে নিচ্ছি দলিত ওনারা, তা ওনারা যদি সেই কথাটা যদি না ভাবেন, না বলেন, তাহলে কি হবে? মানুষ বললেন 7 বারের সাংসদ রমেশ জিগনাজি, উনি বিজেপিতে আছেন এখন? অন্য কোথাও গেছে নাকি আমি জানি না। হ্যাঁ, তা উনি আপনাদের দলে গেছেন, সেটা বলুন। দলে গিয়ে আপনাদের ন্যারেটিভটা আমাদের দলে গেলেই যে বলতে হবে, হ্যাঁ, সেটাই তো। আপনাদের দলে গিয়ে কি বিজেপির নাম গুণকীর্তন গাইবে নাকি? তাহলে সেটা বলুন। তাহলে বিজেপির সাংসদ হিসেবে ব্যাখ্যা দেবেন না। বিজেপির 7 বারের বিজেপির সংসদ ছিলেন উনি। বলছে তো 7 বারের বিজেপি সংসদ। তাহলে কি হয়েছে সে বলবে? আরে ওই অমিত শাহ যদি কালকে তৃণমূল কংগ্রেসে আসে, তাহলে অমিত শাহ কি বলবে? আমি ভুল করেছি? আরে ভাই না, আবার কি, ওরা সব করতে পারে। এবারে জিনিসটা হলো গিয়ে মানুষের যে চেষ্টা ছিল, এবারে যে ভোটে যেটা হলো, যে সত্যিকারের বাংলায় যদি কিছু নতুন শক্তি আসে, নতুন সবাই চেষ্টা করেছে, কিন্তু দেখা গেল যে বাংলায় এখন ভোটটা দুটো দিকে সরে গেছে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস।
এটা হলো প্র্যাকটিক্যাল কথাটা মেনে নিতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বাজে হচ্ছে এই সিকিউরিটি ফোর্স আনা লক্ষ লক্ষ কোথাও একটা ইমেজ খারাপ হচ্ছে, না কোটি কোটি টাকা খরচা হচ্ছে করদাতাদের টাকা খরচা হচ্ছে। ভোটের খবরের পাশাপাশি আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, তা হলো জয়ন্ত সিং যে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সেই ভাইরাল ভিডিও যে দুজনকে দেখা গিয়েছিল, তন্ময় ধর, অভিষেক চট্টোপাধ্যায়। এই তন্ময় ধর, অভিষেক চট্টোপাধ্যায় পুলিশের জালে। তালতলা ক্লাবের পাশে অস্ত্র প্রশিক্ষণের যে ভাইরাল ভিডিও ছিল সেখানে দেখা গিয়েছিল যে দুজনকে, তন্ময় ধর এবং অভিষেক চট্টোপাধ্যায়, তারা দুজন গ্রেপ্তার। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, দেখো অতনুদা, এই যে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের পাশে যে পৌরসভার বাজার, সেই বাজারের ভেতরে কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল তন্ময় ধর। জয়ন্ত সিং একদম তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কাজ করছিল এবং সেই ভিডিও ভাইরাল হয় এবং সেই খবর আমাদের চ্যানেলে সম্প্রচার হওয়ার পর গতকাল রাত্রিবেলা আরিয়াদহ হাসপাতাল মোড় থেকে তন্ময় ধর এবং আরেকজন সাকরেদ, জয়ন্ত সিং এর সাকরেদ অভিষেক চ্যাটার্জি ওরফে অভিকে গ্রেফতার করেছে। আজকে এই দুই অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠাবে বেলগড়িয়া থানার পুলিশ। ধন্যবাদ। আরো একটি খবর আপনাদের দিয়ে রাখি, ঢোলাহাটের কথা আপনাদের বলছিলাম। ঢোলাহাট গতকাল থানার সামনে সেই বিক্ষোভ, পরিবারের মানুষের বিক্ষোভ, যারা দাবি করছিলেন, যারা অভিযোগ করছিলেন যে পুলিশ হেফাজতে এত মারধর করা হয়েছে যে জামিন মেলার পর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। সেই ঘটনায় ডেপুটেশন আইএসএফ এর, ঢোলাহাট থানার সামনে আইএসএফ এর বিক্ষোভ এবং ডেপুটেশন। তারপরে আমরা যে সিদ্ধান্ত নেবো সেই মাফিক আমরা এগোবো। আমি সবাই নওশাদ সিদ্দিকী তিনিও রয়েছেন। আইএসএফ এর বিক্ষোভ এবং বিভাগীয় তদন্তের দাবি করছে মানবাধিকার সংগঠন।